4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। গুলশানে বৈঠকে রাষ্ট্রদূত। যারা কষ্ট করেছে, জীবন দিতে ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি সম্মান জানানো, সেই কাজগুলো উনি করছেন। এখন যখন ক্যাম্পেইনের সময় আসবে তখন উনি সেটা প্রস্তুতি দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future. They are ready to work with the next elected government of Bangladesh. সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘনের অভিযোগ। বিগত 3 নির্বাচন থেকে পুলিশকে শিক্ষা নেওয়ার পরামর্শ এনসিপির। প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি। দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা সম্মানিত পুলিশ ভাই এবং প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বিগত 3টে ইলেকশন থেকে শিক্ষা লাভ করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতির মর্যাদা আর ক্রিকেটের নিরাপত্তার সঙ্গে আপোষ না করার ঘোষণা। আইসিসিকে আবারও চিঠি দেবে বিসিবি, সভায় সিদ্ধান্ত। এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে ট্রাকে তোলা, বললেন ইসি সানাউল্লাহ। ভোট ঘিরে 8 ফেব্রুয়ারি থেকে 7 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। 44 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। 25% বেড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া আক্রান্তের হার। শিশুদের উষ্ণ রাখার পরামর্শ। 1.5 দশকেও মেলেনি ফেলানি হত্যার বিচার। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার কথা রাখেনি ভারত। রাষ্ট্রকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকের। এবং যুক্তরাষ্ট্রে যেতে লাগবে $15,000 পর্যন্ত জামানত। বাংলাদেশ সহ 38 দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড নীতি 21 জানুয়ারি থেকে কার্যকর। চার দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 9 জেলায় সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাঈদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, তারেক রহমানের এই সফর রাজনৈতিক নয়। দেশে ফেরার পর প্রথমবার ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার থেকে 4 দিনের জন্য উত্তরাঞ্চলের 9টি জেলা সফরে যাচ্ছেন তিনি। এই সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সাক্ষাৎ করবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গেও। সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। সফরের তালিকায় রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। 14 জানুয়ারি দুপুরে বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের সফর কোনো নির্বাচনী কর্মসূচি নয়। গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন তিনি। যারা কষ্ট করেছে, জীবন দিতে ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি সম্মান জানানো, সেই কাজগুলো উনি করছেন। এখন যখন ক্যাম্পেইনের সময় আসবে তখন উনি সেটা প্রস্তুতি দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এদিন ডিআরইউ মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম জিয়া তার সারা জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায়। অনেকে 2008-এর নির্বাচনের কথা বলেন। আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। বিএনপি নেতারা বলেন, 1-11 সরকারের অধীনে 2008-এর নির্বাচন ছিল দেশি বিদেশি চক্রান্ত ও পরিকল্পনার অংশ। তাকে যেন সর্বোচ্চ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ নেই চীনের। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। They are ready to work with the next elected government of Bangladesh. এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান সাহেবের রোল ইন লিডিং বাংলাদেশ ইনটু দ্য ফিউচার। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জামায়াত ইসলামী বলছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। দলটির নায়েবে আমির বলছেন, পাতানো ভোট হলে গভীর সংকটে পড়বে দেশ, আর সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে উঠে আসে নির্বাচন ইস্যু। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাত নেতারা। আলোচনার নানা বিষয় তুলে ধরে জানান, আগামীতে পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে। গত 1-2 সপ্তাহ ধরে সরকার এবং ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে, এতে এই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামাতের প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সরকার ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসি এসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে। একটি দলের পক্ষ থেকে ফ্যামিলিকে কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতা গেলে কার্ড ছাপাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে। এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে এনসিপিকে জামাত 10টি আসন দিচ্ছে এমন তথ্য সঠিক নয় বলেও জানান জামাতের নায়েবে আমির। রাখতে চাচ্ছি যেহেতু আমরা নির্বাচন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিগত 3 নির্বাচন থেকে পুলিশকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশ এখন গোলামি এবং আজাদি দুই পক্ষে বিভক্ত বলে মন্তব্য করেছেন তিনি। বিকেলে কুমিল্লার দেবিদ্বারের আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে উঠান বৈঠকে একথা বলেছেন তিনি। পুলিশের কাজ হচ্ছে, প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে, জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথভাবে দিতে পারে। আমরা সম্মানিত পুলিশ ভাই এবং প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বিগত 3টে ইলেকশন থেকে শিক্ষা লাভ করেন। আপনারা যদি নিরপেক্ষভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে। আর না হয় আপনাদের বেনজির এবং হারুনের পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে। এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে ট্রাকে তোলা, এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনে কমিশনে আবেদন পড়েছে 131টি। 3 দিনে আবেদন করেছেন 295 জন। এদিকে নির্বাচন ঘিরে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বাক্ষরে ভুল, 1% ভোটারের স্বাক্ষরযুক্ত নথি না থাকা, আয়কর রিটার্নের কপি যুক্ত না করা, দ্বৈত নাগরিকত্বের জালে আটকা পড়া সহ নানা কারণে মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপিলের তৃতীয় দিনেও নির্বাচন কমিশনে ভিড় করছেন অনেকে। বুধবার আপিল করতে এসে অনেকে প্রশ্ন তুললেন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। তাদের দাবি, শুনানিতে যাতে কমিশন সব প্রার্থীর প্রতি একই আচরণ করে এবং নিরপেক্ষতা বজায় রাখে। খোঁড়া একটা বিষয় নিয়ে, ছোট একটা বিষয় নিয়ে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। ক্লারিক্যাল মিস্টেকের জন্য আজকে আমাকে আসতে হয়েছে। তা আশা রাখি নির্বাচন কমিশন অবশ্যই আমাদের ফলপ্রসূ
ফল প্রদান করবেন। নির্বাচনের ফিল্ড সারা বাংলাদেশে যেখানে নিরাপত্তাজনিত শঙ্কা আছে সেখানে ভোটের জায়গা আপনার শঙ্কা মুক্ত হবে এটা আমি মনে করি না। যে দুটি মামলার সাথে আমার জীবনের কোনো সম্পর্ক নাই, যে দুটি মামলার শাস্তি হয়েছে অন্য কোনো ব্যক্তিদের, সেই দুটি মামলাকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এদিকে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এবারের নির্বাচন অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো। আমাদের জন্য 2026-এর নির্বাচন অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রথম ধাপ অর্জিত হবে। নির্বাচনকে ঘিরে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। কক্সবাজার বিমানবন্দরের প্রথমবার নিরাপত্তা মহড়া, জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযানের সক্ষমতার ঝালাই, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য। ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। সরকারের সঙ্গে আলোচনার পর বিসিবি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আইসিসি বিষয়টি অনুধাবন করতে পারবে। অন্যথায় বিশ্বকাপ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না ক্রিকেট বোর্ড। আর ক্রীড়া উপদেষ্টা বলেছেন, জাতির মর্যাদা ও ক্রিকেটের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। ভারত বিশ্বকাপ আর সীমাবদ্ধ নেই ক্রিকেটের মাঠে, বরং এটা এখন রাষ্ট্রীয় ইস্যু। বুধবার তাই বিসিবি কর্তাদের দেখা গেল সচিবালয়ে। দেশের মর্যাদার প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত সফর যে করবে না বাংলাদেশ, সে সিদ্ধান্ত এখন চূড়ান্ত। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৃহস্পতিবারের মধ্যে আরও এক দফায় চিঠি পাঠানো হবে আইসিসিতে। ক্রিকেট নীতি নির্ধারকরা নিরাপত্তার ইস্যুটা মাথায় রেখে ভেন্যু বদলে দিবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আইসিসিকে আমরা বোঝাবো, কারণ দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারব। তবে ভেন্যু বদল না করলে কি হবে? 2026 টি-20 বিশ্বকাপে টাইগারদের ভবিষ্যৎই বাকি। বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়, দরকার হলে বিসর্জন দেয়া হবে বিশ্বকাপ। তবুও কোনো প্রকার সমঝোতায় রাজি নয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকরা। বিসিবি সেটাও কনসিডার করবে যে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। ভারতে না যাওয়ার বিনিময়ে যদি বিশ্বকাপ কনসিডার করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, সিচুয়েশন আমাদেরকে বলবে। আমরা আমাদের ব্যাপারে অনড়। 9 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা টাইগারদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এনে বিষয়টি আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সাব্বির মিথুন। যাচ্ছি তার কাছে। সাব্বির, আপনার রিপোর্টটা দেখছিলাম, সেক্ষেত্রে আসলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির সভায় আরও যে বিষয়ে আলোচনা হয়েছে একটু যদি বিস্তারিত বলেন। রাবির, শুরুতে আপনাকে ধন্যবাদ এবং মনে করিয়ে দিতে চাই, আজকে ফেলানি হত্যার 1.5 দশক পার হলো। সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় আধিপত্যবাদ, যে সেটা কিন্তু ক্রিকেট মাঠেও আমরা নিত্য উদাহরণ দেখি এবং তারই অংশ হিসেবে সবশেষ মোস্তাফিজুর রহমানকে যেভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো হলো, তারপরে কিন্তু বাংলাদেশ সরকার এবং বিসিবি এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে এবং যেখানে আসলে আজকে সরকারের নীতি নির্ধারণী মহলের সঙ্গে বৈঠকের পরেও বিসিবি একটা কথাই স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের অবস্থান কিন্তু স্পষ্ট এবং তারা ভারতে সফরের বিষয়ে আগ্রহী না। এই বিষয়ে আইসিসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আইসিসি এখন পর্যন্ত খুব একটা কনভিন্সড না, তবে আইসিসির কাছে আরও একবার চিঠি পাঠানো হবে বৃহস্পতিবারের মধ্যে, যেখানে আসলে ব্যাখ্যা করা হবে যে ভারতে বিশ্বকাপ হলে বাংলাদেশ দলের জন্য শুধুমাত্র সেটা নিরাপত্তার সংকট নয়, বরং সেখানে সমর্থকরা যাবে, সাংবাদিকরা যাবে এবং বর্তমান পরিস্থিতিতে সেটা যে একটা অনিরাপদ দেশ বাংলাদেশিদের জন্য, সেটাই আসলে আবারও তুলে ধরা হবে সেখানে। সেক্ষেত্রে সবাই কি সিদ্ধান্ত হলো?
সভায় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে আসলে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আইসিসি আজকে যে একটা জবাব পাঠিয়েছে সেই জবাবে জানতে চেয়েছে যে আসলে কি ধরনের নিরাপত্তা সংকট সেখানে তারা অনুভব করছেন। সরকারি নীতি নির্ধারণী মহলের সঙ্গে বসে আসলে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তীতে সেই বিস্তারিত ব্যাখ্যাটা কিভাবে বিসিবি আবারও মেইল করবে, এবং তার পাশাপাশি আসলে বর্তমান প্রেক্ষাপটে একটা বিশ্বকাপ অংশগ্রহণ করতে গেলে সেখানে যে অনেক মানুষের একটা ইনভলভমেন্ট থাকে সেটাও আসলে মনে করিয়ে দিতে হবে। আপনি দেখছেন সাম্প্রতিক সময় ভারতে বেশ কিছু উগ্রবাদী সংগঠন তারা কিন্তু ধারাবাহিকভাবে বাংলাদেশ বিরোধী বেশ কিছু সভা সমাবেশ করছে, এবং এই যে আজকে মিটিংটা হয়েছে সেখানে আসলে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের মর্যাদা এবং ক্রিকেটারদের অবমাননাকর যে একটা স্টেপ আসলে আইপিএল কর্তৃপক্ষ নিল, তারপরে আসলে সেখানে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাচ্ছে না বাংলাদেশ সরকার এবং বিসিবি। তার পাশাপাশি আসলে আইসিসিকে যে বোঝানোর বিষয়টা আপনি জেনে থাকবেন, আসলে অতীতে 2009 কিংবা 1996 বিশ্বকাপে অনেকগুলো দল আসলে নানান সময় নানান কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলার জন্য সেই দেশটিতে সফরে অনাগ্রহ জানায়, এবং বাংলাদেশ বিসিবির যে সভাপতি তিনিও আসলে মনে করিয়ে দিয়েছেন যেটা আসলে নতুন কোনো উদাহরণ নয়, এর আগে এরকম উদাহরণ রয়েছে। বিসিবি তারই ধারাবাহিকতায় যেহেতু তারা আসলে নিরাপদ বোধ করছেন না, তারা আসলে এই সিদ্ধান্তটায় অনড় থাকবেন এবং শেষ পর্যন্ত আসলে ভারত সফরের ব্যাপারে তারা আগ্রহী নয়। সেক্ষেত্রে এই যে ভারত বাংলাদেশ যে আসলে ক্রিকেট যুদ্ধ, এটি আসলে প্রভাবে আরও কি আসলে প্রভাবটা আসলে কতটুকু ছড়াতে পারে? এবং এই যুদ্ধটা আসলে যে শুধুমাত্র ক্রিকেট মাঠে নেই এটা আসলে এখন অবধারিতভাবে বলতেই হয়, এবং এই বিশ্বকাপেও যে এটার মাধ্যমে সমাধান হচ্ছে না এবং এটার যে একটা পরবর্তীতেও আসলে অনেক বড় প্রভাব ফেলবে তা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং ক্রিকেটের বাইরেও আসলে দুই দেশের গণমাধ্যম আসলে এখানে মুখ্য একটা ভূমিকা পালন করছে। তবে ভারতের কথা বলতে হয়, গতকালকে রাত্রে একটা সংবাদ আসলে বেশ চাউর হয় এবং পরবর্তী দেখা যায় সেই সংবাদটি মিথ্যা এবং বানোয়াট। আজকে বিসিবি সভাপতিও নিশ্চিত করেছেন যে ধরনের কোনো আসলে আলোচনা হয়নি। আন্তর্জাতিক মিডিয়ায় ভারতীয় গণমাধ্যমের যে একটা প্রোপাগান্ডা, যে সেটা কিন্তু আমরা আগেও দেখেছি, জুলাই বিপ্লবের পর থেকে আমরা দেখেছি ভারতীয় মিডিয়া আসলে বাংলাদেশিদের বিরুদ্ধে কি ধরনের বানোয়াট এবং মিথ্যে সংবাদ প্রচার করে, এবং আজকেও আসলে তারই একটা উদাহরণ দেখলাম যেখানে আসলে আইসিসিকে কোর্ট না করেই তারা একটা স্টেটমেন্ট দিয়ে দিল যেটা আসলে ইভেন্চুয়ালি বিসিসিআইয়ের পক্ষে যায়, তবে একেবারেই বানোয়াট। এ নিয়ে আমাদের একটা প্রতিবেদন রয়েছে এবং সেই প্রতিবেদনটা যদি আমরা দেখে আসতে চাই যে ভারতীয় মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে কিভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের, ফলস নিউজ। কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদের থেকে জানতে চাইছে কি ইস্যু। সকাল সকাল ভারতীয় গণমাধ্যমে প্রোপাগান্ডা। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ রাখেনি আইসিসি। বিষয়টি নিয়ে গতকালই অনলাইনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠক করে বোর্ড। তার অফিসিয়াল বিবৃতি আসার আগেই পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা। একটু সময় নিলেও টি-20 বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে কি আলোচনা হয়েছে তা জানালো ক্রিকেট বোর্ড। বিসিবির স্পষ্ট বার্তা, ভারতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। একই সঙ্গে আলোচনা চলছে নিরাপত্তা ইস্যুতে ম্যাচ অন্যত্র সরিয়ে নেয়ারও। 6 জানুয়ারি মধ্যরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিক ইনফো জানায় বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি। এই খবরে মর্মাহত হয়ে পড়েন দেশের ক্রিকেট ভক্তরা। তবে বিসিবি আশ্বস্ত করেছে এখনও এমন কোনো অবস্থান ব্যক্ত করেনি আইসিসি। বিসিবির সঙ্গে বিসিসিআই টানাপোড়েনের সূত্রপাত মোস্তাফিজের আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে। যৌক্তিক কারণ ছাড়াই কাটার মাস্টারকে কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। তার প্রেক্ষিতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। এস এম ইকবাল, সময় সংবাদ। দর্শক, প্রোপাগান্ডা নিয়ে সংবাদটি দেখছিলাম এবং রাব্বি আপনাকে আবারও মনে করিয়ে দিই, আসলে এই বিশ্বকাপের মধ্যে কিন্তু এটার যে একটা কনসিকুয়েন্স সেটা সীমাবদ্ধ থাকবে না এবং বাংলাদেশকেও কিছুটা সাফার করতে লাগতে পারে, এবং আইসিসির ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা একটা বড় প্রভাব। সেক্ষেত্রে যদি একটু স্পেসিফিক করে বলেন যে আসলে কোন কোন জায়গায় প্রভাবটা পড়তে পারে। যেমন একটা বিশ্বকাপ ইভেন্টে প্রত্যেকটা দল অংশগ্রহণ করার জন্য একটা অংশগ্রহণ ফি পায়, যেটা আসলে একটা ক্রিকেট বোর্ডের জন্য একটা বড় সোর্স অফ ইনকাম, এবং তার পাশাপাশি বিজ্ঞাপন যদি বলি, সম্প্রচার সত্য বলি, বাংলাদেশের জন্য এটা একটা ফিনান্সিয়াল ক্ষতি। এই বিষয়ে আসলে আলোচনা করার কিছু নেই। তবে আইসিসির পার্সপেক্টিভে যদি আমি দেখি বিষয়টা, বাংলাদেশের মতন একটা টেস্ট প্লেইং নেশনকে তারা চাইলেই আসলে বাদ দিয়ে দেওয়াটা খুব একটা সহজ সিদ্ধান্ত নয়। তারপর আপনি প্রশ্ন করেছিলেন আপনার রিপোর্টের মাঝখানে যে
তাহলে সামনের বিশ্বকাপে বা বাংলাদেশের রোলটা কি হবে? অবশ্যই এবং আপনি যেমনটা জানেন আইসিসির সঙ্গে এই ধরনের একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরে সেটার কিন্তু একটা কনসিকুয়েন্স প্রভাব কিন্তু পরবর্তী আইসিসি ইভেন্ট যখন আপনি হোস্ট করবেন তখন ভারতও কিন্তু সেখানে একটা ভেটো দিবে। আইসিসিরও আপনি একটা চক্ষুশূল হচ্ছেন, আইসিসির যে বার্ষিক রেভিনিউ শেয়ারিংটা রয়েছে সেটাও কিন্তু আসলে একটা প্রভাব ফেলতে পারে। এবং আমরা সবাই যেমনটা জানি আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে আধিপত্যটা সেটাও কিন্তু আসলে যে দেশই আইসিসির বিরুদ্ধে যায় বা ভারতের বিরুদ্ধে যায় তারা কিন্তু আসলে সাফার করে, যার বড় উদাহরণ পাকিস্তানকে আমরা দেখতে পারি। এবং বাংলাদেশ দলকেও আসলে সেই ফিনান্সিয়াল ক্ষতিটা মাথায় রেখে কিংবা সেই কনসিকুয়েন্সগুলো মাথায় রেখেই কিন্তু এমন একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে যেহেতু আজকে আমরা শুনলাম যে ক্রীড়া উপদেষ্টা বললো যে জাতির অবমাননা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যাবে না, সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু আসলে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আসলে কোন কোন বিষয়ে এখন আমরা প্রভাবের মধ্যে পড়েছি আর কি। এবং যদি আপনি দেখেন সব ঘটনা কিন্তু শেষ 5 দিনে, অর্থাৎ মাত্র খুব অল্প কিছু একটা সময় দুই দেশের যে ক্রিকেটীয় সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু একেবারেই শীতল রূপ ধারণ করেছে। এবং বর্তমানে যে পরিস্থিতি সেখান থেকে আসলে হয়তো 7 দিন আগেও আমরা আসলে এমনটা চিন্তাও করিনি যে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যুটা আসলে অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে বিপিএল এর মঞ্চে, এছাড়াও আসলে তাদের যাতায়াতের যে বিমানের টিকিট থেকে শুরু করে তাদের যে আবাসন ব্যবস্থা হবে সব কিছু কিন্তু একেবারে শেষ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এমন শেষ মুহূর্তে এসে যখন বিশ্বকাপের খুব বেশি বাকি নেই সেখানে কিন্তু এই রিশিডিউল করা থেকে শুরু করে অপোনেন্টদের আবার জানিয়ে দেওয়া প্রস্তুতিতে কিন্তু একটা বড় প্রভাব ফেলবে। তাই আইসিসির জন্য এমন সিদ্ধান্ত নেওয়াটা কঠিন, তবে শেষ মুহূর্তে সেই 20 দলের বিশ্বকাপে আপনি একটা টেস্ট প্লেইং নেশনকে যে বাদ দিয়ে দেবেন সেই বিষয়টাও কিন্তু আসলে সহজ নয়। এর প্রেক্ষাপটে যে আইপিএল দেখানো বন্ধ করা যেটি সিদ্ধান্ত হলো এতে বাংলাদেশের আর্থিক বা রাজনৈতিকভাবে কি প্রভাব পড়বে? আইপিএল একটা বাংলাদেশের বড় একটা অডিয়েন্স রয়েছে এবং আইপিএল এর মতন একটা বড় একটা ইভেন্ট যখন আপনি সম্প্রচার করবেন না তখন কিন্তু কেবল অপারেটর যারা রয়েছে তাদের কিন্তু একটা বড় আর্থিক লোকসানের মুখে পড়তে হবে। এবং এ নিয়ে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি যে কেবল অপারেটর যে সংগঠন রয়েছে সেই কোয়াপ কিন্তু বলেছে যে বিষয়টা তাদেরকে ক্ষতি করবে, কিন্তু আলটিমেটলি যেহেতু বিষয়টা দেশকেন্দ্রিক তারা কিন্তু সেই কম্প্রোমাইজটা করতে রাজি। যদিও বা আপনি শুধুমাত্র কেবল অপারেটরকে বলে কিন্তু আইপিএল এর সম্প্রচার বন্ধ করতে পারবেন না, আপনি জানেন এখন যোগাযোগের যে পরিস্থিতি। আরেকটি বিষয় সেটা হচ্ছে ধরুন আপনার আইসিসি বাংলাদেশের দাবি শুনলো না, সেক্ষেত্রে বাংলাদেশের আর কি করার থাকবে? বাংলাদেশে আসলে সেক্ষেত্রে খুব বেশি করার থাকবে না। আপনি যদি সেই অনর থাকেন ভারতে ট্রাভেল করবেন না, সেক্ষেত্রে আপনার আসলে অপোনেন্ট যারা থাকবে তাদেরকে আসলে ওয়াক ওভার দেওয়া হবে, তারা না খেলেই পয়েন্ট পেয়ে যাবে এবং বাংলাদেশকে বাকি রেখে 19টা দল নিয়ে আসলে বিশ্বকাপটা আয়োজন করা হবে। তবে এ ধরনের সিদ্ধান্তের পরে কিন্তু সেই কনসিকুয়েন্সে আইসিসি সাধারণত একটা শাস্তি দিয়ে থাকে, বাংলাদেশকে হয়তো সেই শাস্তির মুখোমুখি হতে পারে। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। উদ্ভূত পরিস্থিতিতে ভারত বাংলাদেশের ক্রিকেট যুদ্ধ আসলে কোন পর্যায়ে যায় সেটি এখন দেখার অপেক্ষার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকছে দেশ। 44 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এদিকে তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। জ্বর, সর্দি, নিউমোনিয়া আক্রান্তের হার অন্য সময়ের চেয়ে বেশি 25%। শিশুদের উষ্ণ রাখার পরামর্শ চিকিৎসকদের। রাজধানীতে প্রায় অপরিবর্তিতই দিন ও রাতের তাপমাত্রা, জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা থাকলেও সকালেই দেখা মিলেছে সূর্যের। শীতের এই তীব্রতায় রাজধানীর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জীবন হয়ে উঠেছে আরও কঠিন। টাকা পয়সা নাই, এই জন্য কম কাপড়ে চলাফেরা করতে হয়। যারা ছিন্নমূল মানুষ তাদের দেখছি তারা অনেক বেশি সাফার করছে অন্যান্য বছরের তুলনায়। কর্মব্যস্ত শহরে শীতের আমেজ উপভোগের সুযোগ কম থাকলেও কুয়াশা ভেদ করে ওঠা হালকা রোদ উপভোগ করেন অনেকেই। শীতের দিনে যদি ভালো করে শীত না পড়ে তাহলে মজা লাগে না। উইন্টার লাভার আমি এনজয় করতেছি। আবহাওয়া অধিদপ্তর বলছে রাজধানীতে আগামী 2 থেকে 3 দিন সূর্যের দেখা মেলার সম্ভাবনা থাকলেও আগামী সপ্তাহে বাড়তে পারে কুয়াশা। 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে এবং এর মধ্যে 1 থেকে 2টি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ থাকতে পারে। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। হাসপাতাল ও ক্লিনিকে বেড়েছে শিশুদের সংখ্যা। যখন 2 মাস বয়স তখন থেকে নিউমোনিয়া দেখা যাচ্ছে। এই নিয়ে 5 বার নিউমোনিয়া হয়েছে। শ্বাসকষ্ট দুনো বেবির, একজন অনেক গুরুতর দেখে আইসিইউর মধ্যে ভর্তি আর একজন বিডি দিছে। চিকিৎসকরা বলছেন বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতে ঠান্ডাজনিত রোগবালাই বেড়ে যায় 25 থেকে 30% বেশি। শ্বাসকষ্ট হচ্ছে, একেবারে খাওয়া বন্ধ হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবে। শুধু শিশুরাই নয়, ষাটোর্ধ্বদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে বলে জানান চিকিৎসকরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রতি বছর শীতে রাজধানীর বায়ু দূষণ বাড়লেও এবারের পরিমাণ অনেকটা বেশি। দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই থাকছে ঢাকার অবস্থান। বাতাসে ছোট বিষাক্ত কণা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে সব বয়সী মানুষকে। এমন অবস্থার জন্য ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া সহ
ভারতের বিভিন্ন অঞ্চলে দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। সমাধানে সমন্বিত নীতিমালা প্রণয়নের কথা বলছেন বিশেষজ্ঞরা। আদিত্য ধর ও জাকারিয়া জয়ের ক্যামেরায় উম্মেহানি রিপোর্ট। 8 মাসের ছোট শিশু আয়মান মায়ের কোলে হুটোপুটি করার কথা থাকলেও জন্মের পর থেকেই হাসপাতালের বিছানায় লড়াই করছে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসের জন্য। শুধু আয়মান নয়, ঢাকায় জন্ম নেয়া প্রতিটি শিশুই প্রথম শ্বাস নিচ্ছে বিষাক্ত বায়ুর মধ্যে। জন্মের পর থেকে শ্বাসকষ্ট, কাশি, নিউমোনিয়া। শীতে এই শহরের বাতাসে যতটা না কুয়াশা, তার থেকেও বেশি থাকে ধুলোর আস্তরণ। প্রতিবার শ্বাস নেওয়ার সঙ্গে যেন ঢুকছে বিষ। ধুলাবালিতে অনেক কাপ কষ হয়ে যায়, গলাগুলো আটকে যায়। এদিকে বছরের অন্যান্য সময়ের চেয়ে এবার শীতকালে কুয়াশায় বেশি পাওয়া যাচ্ছে PM 2.5 বা ছোট বিষাক্ত কণা, যা মানুষের ফুসফুসে ঢুকে বাড়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। রোগী আমরা পাচ্ছি যাদের কখনো আগে শ্বাসকষ্ট ছিল না, কিন্তু নতুন করে এদের শ্বাসকষ্ট হচ্ছে এবং এটা সহজে ভালো হচ্ছে না। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র বলছে 2025 সালের ডিসেম্বর মাসে ঢাকার গড় AQI ছিল 200, যা বিগত 11 বছরের ডিসেম্বরের গড় 205-এর তুলনায় কম হলেও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিগত 9 বছরে আমরা মাত্র 50 দিন নির্মল বায়ু পেয়েছি। এই ধুলোবালি শুধু মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে না, ক্ষতিগ্রস্ত করছে শহরের প্রাণ প্রকৃতি এবং স্বাভাবিক সৌন্দর্যকেও। তবে বাস্তবতা হলো, এসব জানা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কার্যকরী উদ্যোগ। এদিকে দূষণের তালিকায় বারবার ঢাকা শীর্ষে চলে আসার পেছনে অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত যানবাহন, ইটভাটার মতো সুনির্দিষ্ট কিছু কারণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দূষণের অবস্থাটা পরিমাপ করার জন্য বৈজ্ঞানিক অ্যানালাইসিস এখন আর প্রয়োজন নাই, খালি চোখেই দেখা যায়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে প্রশ্ন করা হলে হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশ করাকে দায়ী করছেন তারা। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিম বাংলা, বিহার, এই পুরো বাতাসটা এই সময় ঢুকে এবং খুব ডিগ্রেডেড বাতাস। সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রয়োজন সমন্বিত নীতিমালা, কঠোর পরিবেশ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন, প্রয়োজনে সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। ডেনমার্কের পাশে ফ্রান্স, ইতালি ও ব্রিটেন। জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্ত প্রশ্নে এক শোকাবহ দিন। 2011 সালে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ গুলি করে হত্যা করে কিশোরী ফেলানীকে। কাঁটা তারে ঝুলে থাকা সেই দেহ বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ফেলানী হত্যার বিচারের অপেক্ষায় এখনো মা বাবা। কিন্তু প্রশ্ন হলো, ফেলানীর পর কি থেমেছে সীমান্তে হত্যা, নাকি বদলেছে শুধু তারিখ আর নাম? সীমান্ত হত্যার বর্তমান বাস্তবতা নিয়ে দেখব আব্দুল্লাহ শাফির রিপোর্ট। বিয়ে ঠিক 14 বছরের কিশোরী পা দেবে জীবনের নতুন অধ্যায়ে। সব আয়োজন সম্পন্ন হলেও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যে পুরো বিশ্বকে নাড়িয়ে দেবে তা কে জানত। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় ফেলানী খাতুন। কাঁটাতারে ঝুলে থাকা সেই মরদেহ দেখায় রাষ্ট্রের অসহায়ত্বের নগ্ন ছবি। বাংলাদেশে যে কোনো সরকার আসুক, এটা আমার দাবি, আমি বিচার চাই। ফেলানী বিচারটা আমি বেঁচে থাকতাম দেখতে চাই। কয়েক দফায় আসামি খালাস পাওয়ায় থমকে আছে ফেলানী হত্যা মামলার বিচার প্রক্রিয়াও। ঢাকার ডিপ্লোম্যাটিক জোনের ভারতীয় হাইকমিশনের পাশের এই সড়কটির নাম ফেলানী অ্যাভিনিউ। প্রশ্ন হচ্ছে, একটি সড়কের নামকরণেই কি সব দায় শেষ হয়ে যায়? সীমান্তে আজও যখন গুলি চলে, তখন এই সড়ক কি শুধুই কেবলমাত্র নাম ফলক হয়ে থাকে, নাকি প্রতিদিন প্রতি মুহূর্ত এইটাই মনে করিয়ে দেয় যে ফেলানী হত্যার বিচার আজও অসম্পূর্ণ? সিভিল সোসাইটির যে কন্ট্রিবিউশনটা বা মুভমেন্টটা আমাদের এদেশ থেকে এবং ওখান থেকেও, এদেরও কিন্তু এই ভয়েসটা রেইজ করা আমার মনে হয় প্রয়োজন। আমরা তো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একটা রেসপন্সিবল মেম্বার, তো সেখানেও তো আমাদের একটা ভয়েস আছে। আমরা এই সবগুলাকে এক একটা করে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আমার মনে হয় ইন্ডিয়া ইজ বাউন্ড টু রেসপন্স টু দিস।
ফেলানী হত্যাকাণ্ডের পর সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল বিজিবি ও বিএসএফ এর মধ্যে। দুই দেশের রাজনৈতিক পর্যায়ের আলোচনাতেও সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। ইন্ডিয়ার এই অ্যাটিচিউডটা কেন? চায়নাতে এরকম বর্ডার কিলিং হচ্ছে না, পাকিস্তানে এরকম বর্ডার কিলিং হয় না। এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন, সম্পর্কের ভালো মন্দ নয়, কঠোর অবস্থান নিতে না পারার ব্যর্থতা এবং বাংলাদেশের প্রতি ভারতের মানসিকতাই দায়ী। ওই মেন্টাল সাইকিটাও ডেভেলপ করে যে বাংলাদেশে এরা যারা আছে তাদের লাইফ খুব একটা ইম্পর্টেন্ট না, তারা প্রতিবাদ করতে পারবে না। বিশ্লেষকরা বলেন, সীমান্তে হত্যা কমিয়ে আনতে রাষ্ট্রকেই কঠোর পদক্ষেপ নিতে হবে। পিপলস ম্যান্ডেট নিয়ে আসা গভর্নমেন্টের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ফেলানী হত্যার 15 বছরে আধিপত্যবাদ বিরোধী মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর। বিকেলে রাজধানীর শাহজাদপুর থেকে গুলশান 2-এর ফেলানী এভিনিউয়ে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা করেন শতাধিক নেতাকর্মী। পরে বাসতলা এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দিলে সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন এনসিপি নেতাকর্মীরা। সীমান্ত হত্যা বন্ধে 7 জানুয়ারিকে ফেলানী দিবস করার দাবি জানান এনসিপি ঢাকা উত্তরের নেতাকর্মীরা। এ সময় শরীফ ওসমান হাদির খুনিদের আটকের দাবিও জানানো হয়। এনইআইআর সিস্টেম স্থগিত, মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আজও মানববন্ধন করেছে মোবাইল ব্যবসায়ীরা। এ সময় সরকার 20,000 ব্যবসায়ীর স্বার্থ উপেক্ষা করে মোবাইল বাজার 9টি উৎপাদক প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। আন্দোলন থেকে গ্রেফতারকৃতদের মুক্তির আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। আজকে যে ব্যবসার তারা কথা বলতেছে যে আমরা অবৈধ ব্যবসায়ী, চোরা কারবারি, আসলে এটার প্রমাণ যদি তারা দিতে পারে আমরা ব্যবসা করব না এই দেশের মধ্যে। এই আন্দোলন কর্মসূচি এভরিডে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল সহ ঢাকা সিটি, ইন্টার ঢাকা সিটি, চিটাগং সব জায়গায় প্রতীয়মান থাকবে ইনশাল্লাহ। উড়ন্ত বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী, কিন্তু দ্রুত চিকিৎসার প্রয়োজনে নিকটস্থ লাহোর বিমানবন্দর জরুরি অবতরণ করেননি পাইলট। ফ্লাইট নিয়ে ফিরে আসেন ঢাকায়, সময় লাগে প্রায় 3 ঘন্টা। ততক্ষণে মারা যান ওই যাত্রী। ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ। 31 ডিসেম্বর সিলেট ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি 201। হঠাৎ বিমানে থাকা এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ততক্ষণে ফ্লাইটটির অবস্থান লাহোরে। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলে কাছাকাছি কোনো বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়, কিন্তু নির্দেশ অমান্য করে পাইলট পাকিস্তানের আকাশসীমা থেকে ঢাকায় ফেরত আসেন। সময় লাগে প্রায় 3 ঘন্টা। দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়ায় বিমানেই ওই যাত্রী মারা যান। পরে আবহাওয়াজনিত কারণে বিমানটি ওই দিন আর লন্ডনে যেতে পারেনি। এতে দুর্ভোগে পড়েন অন্য যাত্রীরা। ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটনে বিমানের ফ্লাইট সেফটি প্রধান সহ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের আকাশে গিয়ে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ে, তারপর মেডিকেল ডিক্লেয়ার করে ওই ফ্লাইটটা আবার ফেরত আসছে ঢাকায়। তো ওই বিষয়টা যাত্রী মনে হয় অসুস্থ যে যাত্রী ছিল সে মারা গেছে। এটা নিয়ে ইনভেস্টিগেশন একটা কমিটি গঠন করছে, তো তদন্ত হচ্ছে। সংশ্লিষ্ট যাত্রীর মেডিকেল ফিটনেস, ফ্লাইট ডাইভারশন বা ঢাকায় ফেরার সিদ্ধান্ত যৌক্তিক ছিল কিনা, ইনফ্লাইট ফার্স্ট এইড ব্যবস্থা সময় মতো নেওয়া হয়েছিল কিনা, বিষয়গুলো পর্যালোচনা করবে কমিটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো কক্সবাজার বিমানবন্দরে অনুষ্ঠিত হলো নিরাপত্তা মহড়া। জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযানের সক্ষমতা ঝালাই করতেই এমন মহড়া বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
8 জন যাত্রী ও 2 জন কেবিন ক্রু নিয়ে যাত্রা শুরু করবে ব্লু ওয়েভ এয়ারওয়েজ। হঠাৎ খবর আসে বিমানে শক্তিশালী বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে ঘিরে ফেলে বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, র্যাব, আনসার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শুরু হয় উদ্ধার অভিযান। কয়েক মিনিটের রুদ্ধশ্বাস অভিযানে একে একে উদ্ধার করা হয় যাত্রী ও ক্যাবিন ক্রু। এরই মধ্যে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পাঠানো হয় হাসপাতালে। এরপর বোম ডিসপোজাল ইউনিটের নেতৃত্বে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়। তবে পুরো ঘটনা বাস্তবে নয়, জরুরি মহড়ার চিত্র। কক্সবাজার বিমানবন্দরে প্রথমবারের মতো বুধবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সফলভাবে মহড়া চালায়। এরকম একটা ক্রাইসিস মোমেন্টে কিভাবে তারা একসঙ্গে কাজ করবে, এই যে কোঅর্ডিনেশন, কোঅপারেশন অ্যান্ড নিজেদের মধ্যে কমিউনিকেশন, এই জিনিসটা সেট আপ করবে। মূল লক্ষ্য হচ্ছে বোমা হামলা বা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার সক্ষমতা যাচাই করা। কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন সামরিক, বেসামরিক 60টি বিমান ওঠানামা করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাতের সময় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশ সহ 38 দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন করেছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে ভ্রমণে $15,000 বা 18 লাখ টাকা পর্যন্ত জামানত দিতে হবে। 21 জানুয়ারি থেকে নতুন ভিসা নীতি কার্যকর হবে। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মাত্র একদিন আগের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, অন্যান্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরাও অনেক বেশি সরকারি সুযোগ সুবিধা নিয়ে থাকেন, আর এটি শতকরা হিসেবে প্রায় 55% বাংলাদেশি পরিবার। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। এতে সদ্য মার্কিন বিশেষ বাহিনীর অভিযান চালানো ভেনেজুয়েলা সহ দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে। বন্ডের অর্থ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম পে.গভ এর মাধ্যমে জমা দিতে হবে। পররাষ্ট্র দফতর জানিয়েছে, বন্ডের টাকা স্থায়ীভাবে কেটে রাখা হবে না, এটি একটি ফেরতযোগ্য জামানত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাতের সময় গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে ইউরোপের। দ্বীপটি দখল নিতে ট্রাম্পের পরিকল্পনার তীব্র বিরোধিতা করছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি সহ বিভিন্ন দেশ একাত্ম হয়ে ডেনমার্কের সমর্থন জানিয়েছে। ইউরোপের সমালোচনা উড়িয়ে দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড দখলে নিতে সামরিক শক্তির ব্যবহার সহ বিকল্প কৌশল নিয়ে ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। দ্বীপটি নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তির ব্যবহার সহ বিকল্প কৌশল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গ্রিনল্যান্ড ন্যাটো জোটভুক্ত দেশ ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। বিবিসিকে হোয়াইট হাউস জানায়, দ্বীপটি অধিগ্রহণ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। মঙ্গলবার 6টি ইউরোপীয় মিত্রদেশ ডেনমার্কের প্রতি সমর্থন জানায়। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেনের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণে শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণই সিদ্ধান্ত নিতে পারে। এদিকে ভেনেজুয়েলাকে ঘিরে এক যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা 4 থেকে 5 কোটি ব্যারেল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রকে দেবে। চুক্তির অংশ হিসেবে পাওয়া এসব তেল বাজার মূল্য অনুযায়ী বিক্রি হবে। এ জ্বালানি তেল থেকে সংগৃহীত অর্থ তার তত্ত্বাবধানে রাখা হবে, যাতে তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণকে সুবিধা দেয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 4 দিনের সফর উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। গুলশানে বৈঠকে রাষ্ট্রদূত। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের। নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘনের অভিযোগ। বিগত 3 নির্বাচন থেকে পুলিশকে শিক্ষা নেওয়ার পরামর্শ এনসিপি। মর্যাদা ক্রিকেটারের নিরাপত্তার সঙ্গে আপোষ না করার ঘোষণা। আইসিসিকে আবারও চিঠি দেবে বিসিবি, সভায় সিদ্ধান্ত। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।